ব্রাজিল যেদিন নামবে ওদিন থেকে বিশ্বকাপ শুরু হবে। আপনি জানেন যে আমি কত ডাইহার্ড আর্জেন্টাইন ফ্যান, আই নো। কিন্তু ব্রাজিল দলের যে শার্ট পরে তারা যখন নামবে তারা ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য গিয়েছে। এই না হলে মাঠ কাঁপানো বিশ্বকাপ। মাঠ কাঁপছে কারণ ল্যাতিন আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ে যেই দলটা 18 ম্যাচে মাত্র 10 গোল খেয়েছিল, যারা কিনা ব্রাজিলকে 1-0 এবং আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিটটা বুক করেছে 2010 সালের পর, সেই প্যারাগুয়েকে হোস্ট আমেরিকা 4-1 গোলে হারিয়েছে। আরেক ম্যাচে আরেক কো-হোস্ট কানাডা, তারা বসনিয়ার সাথে ম্যাচটা 1-1 গোলে ড্র করেছে। মেক্সিকো 2-0 গোলে সাউথ আফ্রিকাকে হারিয়ে একদম হাই নোটে ওয়ার্ল্ড কাপ শুরু করেছে আরেক হোস্ট। কানাডা সেটা পারে নাই, বাট ইউএসএ দুর্দান্ত। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স মাঠ কাঁপানো বিশ্বকাপে। মাহাদি আপনাদের সাথে, আর আমার সাথে দুজন ফুটবল বোদ্ধা, ডেফিনেটলি তারা ফুটবল বোদ্ধা। একজন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন জাহিদ হাসান এমিলি, স্বাগত। থ্যাংক ইউ। এবং আরেকজন ইউরোপিয়ান ফুটবলের, তাকে আমরা বলতাম মাস্তান, রুবায়েত ইফতেখার। মানে রুবায়েত ভাইয়ের সাথে আমার অনেক লম্বা স্মৃতি। মাস্তান বলতাম, মানে ইউরোপিয়ান ফুটবল রুবায়েত ভাই মানে তিনি আসলে এই জায়গায় একটা সময় মানে এত ট্যাকটিক্যাল অ্যানালাইসিস এবং এত বেশি তার কাছে ইতিহাস থাকতো। তো রুবায়েত ভাইয়ের সাথে মানে সেই জিনিস ডেফিনেটলি এখন আরো বেড়েছে, সেটা কমার কোনো সুযোগ নেই। বাট রুবায়েত ভাইয়ের সাথে এত বেশি কাজ করা হয়েছে আমার। রুবায়েত, ওয়েলকাম। থ্যাংক ইউ অনেক লম্বা সময় পরে শো করছি না? হ্যাঁ, আমি একটু ভয়ে আছি। মাস্তান এবং সন্ত্রাস শব্দ দুটো দিয়ে শো শুরু হলো। ফুটবলের শোতে আসছিলাম, ফুটবলের সন্ত্রাস এবং মাস্তান, এটা তো আমার কাছে মনে হয় আপনার করা উচিত, মানে প্রাউড ফিল করা উচিত। না, রুবায়েত ভাই এটা প্রাউড ফিল করতেই পারে। আমি আর রুবায়েত ভাই লাস্ট একটা এপিসোডে কথা বলছিলাম চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। রুবায়েত ভাই যেগুলি জানে, টু বি অনেস্ট, তার সাথে শো করা ভেরি ডিফিকাল্ট। ইউ আর বিং টু হাম্বল এন্ড টু কাইন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে রুবায়েত ভাইয়ের সাথে শো করা এক্সিলেন্ট, এবং এমিলি অলওয়েজ মাই ফ্রেন্ড, এবং আমরা একসাথে আসলে প্রচুর কাজ করেছি এই লম্বা সময় ইন্ডাস্ট্রিতে। আমরা ফুটবল নিয়ে প্রচুর কথা বলেছি। এমিলি, আমি একটু ইউএসএ ম্যাচ দিয়ে ঢুকতে চাই, কারণ যেই ম্যাচটা ইউএসএ খেলছে প্যারাগুয়ে, ডিফেন্সিভলি খুব ভালো, তাদের মিড লাইন ব্লক থাকে, আবার একটু লো লাইন ব্লকও করে গোটা ম্যাচে, কুইক কাউন্টার অ্যাটাক থাকে। বাট মাউরিজিও পচেত্তিনো, এ আর্জেন্টাইন, যিনি কিনা ইউরোপের বড় 3-4টা প্যারিস সেন্ট জার্মেইনকে তিনি কোচিং করিয়েছেন, চেলসিকে করিয়েছেন, টটেনহাম হটস্পারকে করিয়েছেন, সাচ আ ওয়ান্ডারফুল মাস্টার মাইন্ড। এবং তিনি দেখিয়ে দিয়েছেন যে এই আমেরিকা দলটা 1994 আমেরিকা যখন প্রথম ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেই দলের সাথে কোনোভাবে তুলনা করা যায় না। মানে যেই দেশ সকারের দেশ, ফুটবল নামটাই উচ্চারণ করে না, তারাই ওয়ার্ল্ড কাপটা যেই হাই নোটে শুরু করেছে, এই দলটা অনেক দূর যাবে মনে হয় নাকি? হ্যাঁ, অফকোর্স। আপনি যেটা বলছেন যে প্যারাগুয়ের কোচও কিন্তু ছিল আর্জেন্টাইন কোচ, হ্যাঁ, আলফাস্রো। সো সেই জায়গা থেকে যদি আপনি দেখেন, দুইটা ব্যাটেল আমরা মনে করছিলাম যে বেশ কম্পিটিটিভ ম্যাচ হবে, বিকজ দুইটা দলে যখন দুজন আর্জেন্টাইন কোচ থাকে তখন তো আসলে টেকনিক্যাল ইস্যুগুলি কিন্তু অনেক সামনে আসে। তো ওই জায়গা থেকে যদি ম্যাচটা বিশ্লেষণ করেন, প্যারাগুয়ে আপনি যেটা বলছেন যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই রাউন্ডগুলিতে তারা যেভাবে খেলেছে, সো ওই খেলার আমার কাছে মনে হচ্ছে যে আজকে সকালে তার ধারে কাছেও ছিল না। বিকজ ইউএসএ আসলে যে ইন্টেন্সিটি নিয়ে খেলছে, স্পেশালি হাই প্রেসিংয়ের অ্যাগেনস্টে আসলে তারা যেভাবে বল কন্ট্রোল করতে চাচ্ছিল, সেইটা কিন্তু কখনোই তারা পারেনি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ইউএসএর গেম প্ল্যানে একটা বড় অংশ ছিল তাদের সামনের দিকে যে 3জন প্লেয়ার ছিল, চিলম্যান, ভালাগান এবং হলো আপনার পেলোসিস, তাদের যে রোটেশন মুভমেন্ট, এইটা কোনোভাবেই কিন্তু আসলে প্যারাগুয়ের ডিফেন্স যে ব্যাকলাইন যারা, যে ব্যাকলাইনের যে 4জন প্লেয়ার থাকে, ব্যাক 4, তারা কিন্তু কোনোভাবেই ট্র্যাক করতে পারেনি। যার কারণেই দেখবেন যে একের পর এক কিন্তু সুযোগ তৈরি হয়েছে। অ্যাট দ্য সেম টাইম প্যারাগুয়ে যে আসলে বল কন্ট্রোল করার পরে মানে অ্যাটাকিং ট্রানজিশনেও কিন্তু তারা তেমন কোনো মুভমেন্ট দেখাতে পারেনি, এবং শুরুতেই কিন্তু তারা ম্যাচটা হেরে গিয়েছে। ম্যাচটা হয়েছে এই কারণে, কারণ আপনি যখন অপোনেন্টকে খুব কুইকলি তাদের প্রবলেমগুলি ধরে ফেলতে পারবেন, যেটা পাশ্চাত্য করেছে, যে তারা ব্যাকফোর যখন বিল্ড আপ করছে সাথে সাথে তারা হাই প্রেস করেছে, এবং হাই প্রেস করে ওখান থেকে বল গেইন করে ওখান থেকেই কিন্তু অ্যাটাক ফিনিশ করেছে। এবং আর্লি গোল পাওয়াতে যেটা হয়েছে, যে ইউএসএ কিন্তু আপনার ম্যাচটাকে কন্ট্রোল করে ফেলছে। এরপর তো আমরা দেখলাম যে একের পর এক গোল হয়েছে, এবং ভালাগনের তো প্রথম যেটা হয়েছে অফসাইডে যে গোলটা বাতিল হয়েছে, ওটাও তো অলমোস্ট গোলের কাছাকাছি ছিল। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে ইউএসএ আসলে নতুন একটা জানান দিয়েছে যে এই ওয়ার্ল্ড কাপে তো কিছু ডার্ক হর্স থাকে যারা কিনা অনেক দূর যেতে পারে। ইউএসএর খেলা দেখে আমার সেটা মনে হয়েছে। রাইট, রুবায়েত ভাই, একটু প্রথম ম্যাচটা নিয়ে আলোচনা করব। আরেক হোস্ট কানাডা বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে গোটা ম্যাচটাতে আসলে তাদের অ্যাবসোলিউট ডমিনেন্স ছিল, তারা ম্যাচটাকে কন্ট্রোল করেছে।
ইউএসএ যেরকম খুব হাই প্রেসিং ফুটবল খেলেছে এবং খুবই কুইক অ্যাটাকে যাওয়া এবং রোটেশন ট্রানজিশনের ব্যাপারেও তারা খুবই দুর্দান্ত ছিল, বাট আনফর্চুনেটলি যেটা আমি সাউথ কোরিয়া মানে কোরিয়া রিপাবলিক এবং চেকিয়ার ম্যাচে, চেক প্রজাতন্ত্রের ম্যাচে আমরা দেখেছি যে খেললো কোরিয়া কিন্তু প্রথম গোলটা করলো চেক রিপাবলিক। এই ম্যাচে এরকমই দেখলাম যে বসনিয়া আসলে প্রথম গোলটা করে ফেলেছে একদম খেলার স্রোতের বিপরীত দিকে গিয়ে। দেখেন ফর্মার ইউগোস্লাভ স্টেটগুলো যখন টুর্নামেন্টগুলো খেলে ওদের একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ নিয়েই ওরা যে কোনো টুর্নামেন্টে আসে, সেটা হলো হাইট। এবারে বসনিয়া কিন্তু ওয়ার্ল্ড কাপের সব থেকে উচ্চতা সম্পন্ন দল, অ্যাভারেজ উচ্চতা দলের সব থেকে বেশি, এবং কানাডার এগেনস্টে গোলটা কিন্তু ওই একদম যেটা বলে যে স্ট্রাইকার্স গোল, এমিলি ভাই আরো ভালো বলতে পারবেন, কর্নার থেকে গোলটা হলো। ওইখানে কানাডা যে মিস্টেকটা করেছিল, অর্থাৎ লুকিচকে ওরা ছাড় দিয়েছিল, ওই জায়গাটায় ওকে চাপ দেওয়ার মতো কেউ ছিল না, মোটামুটি ভালো জায়গা থেকে বেরিয়ে এসে ও গোলটা বের করে নেয়। এরপরে সেই মিস্টেকটা কিন্তু করে নাই কানাডার কোচ, অভিজ্ঞ কোচ আমরা জানি জেসে মার্চ, তিনি কিন্তু পুরোটা সময়, আপনি পচেটিনোর খেলার কথা এমিলি বললেন, কিন্তু পচেটিনো বা জেসে মার্চের একটা জিনিস আমার যেটা চোখে পড়েছে কোয়ালিফাইং রাউন্ডে, সেটা হচ্ছে পচেটিনো কিন্তু কোয়ালিফাইং রাউন্ডে বেশ ব্যাশিং এর শিকার হয়েছেন, বলছিল যে আমেরিকার যে রেজাল্টগুলো হচ্ছে এটা ভালো না। কিন্তু দেখেন আমেরিকানরা এবং নর্থ আমেরিকান, স্পেশালি মেক্সিকোকে জন্য আমি ছাড় দিই, কানাডা এবং আমেরিকা, ওখানে যে স্পোর্ট গুলো আছে, কানাডার সব থেকে জনপ্রিয় আইস হকি, আমেরিকা বাস্কেটবল, এনএফএল, বেসবল, ওখানে সবগুলো হচ্ছে স্টার ড্রিভেন সিস্টেম। একটা দল একটা খেলোয়াড় নিয়ে পুরো দলটা তার উপর ডিপেন্ড করে খেলে। ইনফ্যাক্ট এখন যে এনবিএর ফাইনাল হচ্ছে নিক্স এবং স্পার্সের মধ্যে, ওটাও কিন্তু দুই দলের দুই সেরা খেলোয়াড়ের লড়াই হিসেবে এরকম দেখা যায়, এবং ওরা এই জিনিসটা পছন্দ করে, দুই দলের থেকে দুই স্টারের লড়াই। পচেটিনো যেটা করেছেন এবং মডার্ন ফুটবলে যেটা আমরা গত 10 বছর ধরে দেখছি, পেপ গার্ডিওলা যেটা করেছেন, সিস্টেম ফুটবল, রাইট। কানাডার জেসে মার্চ কিন্তু সেই জিনিসটা করার চেষ্টা করেছেন এবং আমরা ওটার সুফলটা দেখেছি। সার্বিয়া বসনিয়ান হার্জেগোভিনা, ওদের আবেগটা এখনো কাটে নাই। এক নম্বর কথা, ওদের সবথেকে অভিজ্ঞ খেলোয়াড় যে এই ধরনের সিচুয়েশন একটা সলিউশন বের করতে পারেন, উনি খেলেন না, এডিন জেকো ম্যাচে ছিলেন না। ওদের যে আবেগটা, ইটালিকে হারিয়ে আসছে এতদিন পর, খুব ইমোশনাল একটা ইভেন্ট ছিল, আমার মনে হচ্ছে ওটার ওভারড্রাইভটা এখন ওদের মধ্যে আছে। ওয়ার্ল্ড কাপের আগে বা ওয়ার্ল্ড কাপটা শুরু হয়ে গেছে, গোছানো মনে হয় না আমার বসনিয়াকে। আই এক্সপেক্টেড আ বিট মোর ফ্রম দেম, বিইং আ ইউরোপিয়ান নেশন। এবং কানাডার কাছ থেকে আসলে আমি যে খেলাটা দেখেছি, বারিং দেয়ার বেস্ট প্লেয়ার, ওদের বেস্ট প্লেয়ার কিন্তু ছিল না, আলফান্সো ডেভিস ক্যাপ্টেন, উনি ছিলেন না মাঠে। ইভেন্টুয়ালি তাদের সেন্টার ব্যাগে বম্বিচো মেইন সেন্টার ব্যাক, ও ছিল না। সো দুইটা মেইন প্লেয়ারকে ছাড়া কানাডা যে ধরনের সিস্টেম প্লেটা উপহার দিয়েছে, এবং জেসে মার্চের এটা সব থেকে বড় ক্রেডিট যে দুটো ইম্পর্টেন্ট প্লেয়ার বেরিয়ে গেল, ওদের খেলার ধাঁচ কিন্তু নষ্ট হয় নাই, যেটা রেজাল্টটা কানাডা পেল এবং পুরোটা সময় চেষ্টা করে গেছে। 70th মিনিটে ইফ আই এম নট মিস্টেকেন, তারা 1-1 করার পরে খেলাটা ধরে রেখেছিল, এবং ভালো একটা স্ট্রাইকার যদি থাকতো, সার্বিয়ার হাইটের কেউ যদি থাকতো, ম্যাচটা বের করে ফেলতে পারতো। রাইট এমিলি, যেটা রুবাদ ভাই বলছে যে সেকেন্ড হাফে আসলে কানাডাকে প্রথম হাফে কিছুটা আমার কাছে ক্লুলেস মনে হয়েছে। মেবি তারা অ্যাটাক করছিল প্রচুর, কিন্তু একটু ক্লিনিক্যাল ফিনিশ যেটা লাগে বা বক্সের ভেতরে যে জেস্টারটা, বডি জেস্টার দরকার পুরো স্ট্রাইকারদের মধ্যে, সেটা নাই। সেকেন্ড হাফে গিয়ে অনেক বেশি কম্পোজড মনে হয়েছে কানাডাকে। না, হোস্ট টিমের যেটা ম্যাচ, যদি আমার তিনটা ম্যাচই দেখি, হোস্ট টিম যারা খেলেছে ইউএসএ, আপনার হলো মেক্সিকো এবং কানাডা, সো ওই দুইটা দল কিন্তু স্টার্টটা ভালো করেছে এবং তাদের গেম প্ল্যানের যে মেইন জিনিসগুলি তা সে ভালোভাবে এক্সিকিউশন করেছে অন দ্য পিচ। কানাডা যেটা করেছে, কানাডা আসলে খেলাটা যখন গুছিয়ে ফেলেছে, যখন অ্যাটাকগুলি তারা সুন্দরভাবে বিল্ড আপ করেছিল, তখন কিন্তু টাইম শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে প্রথম গোল কনসিড করার পরে তারা আস্তে আস্তে ম্যাচে ব্যাক করেছে এবং পজিশনাল ফুটবল, অ্যাটাকিং থার্ডে আসলে কিছু বড় চান্স ক্রিয়েট করা, সেগুলি করেছে। বাট রুবায়েত যেটা বলছে, টু বি অনেস্ট, ওইখানে আসলে একজন প্রপার স্ট্রাইকার ছিল না যে অ্যাটাকগুলি ফিনিশ করবে। আপনার ফ্লাঙ্ক এরিয়া থেকে বা মাঝখান থেকে যখন পেনিট্রেট পাস যাবে, সেটা রিসিভ করার জন্য তো কেউ থাকতে হবে। সো লারিন, হি ইজ এ গুড প্লেয়ার, বাট তার যদি ইন্টেন্স দেখেন, তার যদি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখেন, সেইটা আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপের এই ধরনের স্টেজে সেইটা আমার কাছে মনে হয় ততটা ডেলিভার করতে পারছে না। তো সেই জায়গা থেকে জেসে মার্চ যেটা আপকামিং যে ম্যাচগুলি আছে, তাকে এই জিনিসগুলির জায়গায় কিন্তু কনসিডার করতে হবে যে অ্যাটাকিং থার্ড আসলে ফিনিশিং এর জায়গাগুলি নিয়ে কিন্তু স্পেশাল বেঞ্চে আসলে খুব ভালো মানের স্ট্রাইকার নাই। তো সেইখান থেকে ব্যাকআপ কি হতে পারে,
প্ল্যান বিটা কি হতে পারে তার কিন্তু মিডফিল্ড। এই ধরনের দল তো ধরো স্পেনের মতন একটা ফলস নাম্বার 9 দিয়ে খুব ভালো উইঙ্গার না থাকলে এটা পসিবল হয় না। খুব মানে নাম্বার 10 পজিশনে যদি ওরকম খুবই ভালো মানের ফুটবলার না থাকে এটাও ডিফিকাল্ট। সেখানে আপনার প্ল্যান বি মানে অন্য প্ল্যানে যেতে হবে, তো সেট পিস দিয়ে সেটা রিকভার করতে হবে, ফ্ল্যাঙ্ক এরিয়াগুলি বেশি ইউজ কিন্তু করতে ডেড বল হবে। সিচুয়েশনে এই দলটাকে আমার খুব একটা মানে যেটা আমার কোরিয়াকেও মনে হচ্ছে, কোরিয়া রিপাবলিক ডেড বল সিচুয়েশনে উইথ দ্য বল দে আর ভেরি গুড, বাট ডেড বল সিচুয়েশনে কিছুটা উইক মনে হয়। এখন আপনি এগুলি রিকভার না করলে তো আপনার World Cup জেতা হবে না। আপনি ওয়ার্ল্ড কাপ জিততে পারেন না, বা নেক্সট রাউন্ডে যাওয়া যাবে ডিফিকাল্ট হয়ে যাবে। সো এইগুলি কনসিডারেশন করতে পারে। কানাডার যে অনেক এক্সাইটিং টিম তাও কিন্তু না, তাদের দলে যে অনেক মানে ক্যাপাবল প্লেয়ার আছে সেগুলো না, তাদের ইম্পর্টেন্ট দুজন প্লেয়ারই এই দলে খেলছে না। আলফান্সো ডেভিস খেললে হয়তো সে অনেক সময় কিন্তু অ্যাটাকিং থার্ডেও কিন্তু অনেক সময় পেনিট্রেট করে। ভেরি মানে শার্প উইঙ্গার যিনি কিনা ফুলব্যাক হিসেবে খেলেন, আবার লেফট উইঙ্গার হিসেবেও তাকে খেলিয়ে দেওয়া। হোপফুলি নেক্সট ম্যাচে যদি স্টার্ট করে আলফান্সো ডেভিস, সে হয়তো অ্যাটাকিং থার্ডে লেফট উইং হিসেবে শুরু Wing-এই করবে, খেলবে, বিকজ right. তাদের সলিড সেন্টার ব্যাক বা ফুল ব্যাক রয়েছে। Right. সো তাকে হয়তো অ্যাটাকিং থার্ডে বেশি পার্টিসিপেট করানোর জন্য কিন্তু জেসে মার চেষ্টা করবে। সো কানাডার যেটা হয়েছে, কানাডা প্রথম ম্যাচ শেষের দিকে গিয়ে যেভাবে খেলাটা কন্ট্রোল করেছে, আপকামিং ম্যাচগুলিতে আমার কাছে মনে হয় যে তারা ভালো করার সুযোগ আছে। এক্স্যাক্টলি, এবং সেই নজির আমরা দেখেছি। রুবেদ ভাই, ইউএসএ 4-1 শুরু করলো এবং তাদের ডমিনেন্স আসলে একদম ক্লিয়ার। প্যারাগুয়ের মতন আল্ট্রা ডিফেন্সিভ একটা দল, এবং আমরা আপনার লাতিন আমেরিকান বাছাইয়েও দেখেছি যে দলটা একদম ব্লক করে রাখে। প্যারাগুয়ের কাছে কোপা আমেরিকাও হেরেছে আর্জেন্টিনা, এটাতে কি বলে 100 বছর পূর্তিতে যে কোপা আমেরিকা হয়েছিল, হ্যাঁ সেন্টেনারিওতে হেরেছিল পেনাল্টিতে, ইফ আই এম নট রং। যে আর্জেন্টিনাকে পুরা মানে লিওনেল মেসির দলটাকে পুরা তারা ব্লক করে আটকায় রাখছিল টোটালি। সেই প্যারাগুয়ের 2010-এ আমরা দেখেছি যে রাউন্ড অফ 16 পর্যন্ত খেলেছে, তারপরে আবার লম্বা সময় পরে আবার ওয়ার্ল্ড কাপ আসলো। প্যারাগুয়ে নিশ্চয়ই এই মাপের দল না, নাকি প্যারাগুয়েই বেশি খারাপ খেলো, না ইউএসএ 75 আসলে টোটাল ম্যাচটাকে তার ট্যাকটিক্স দিয়ে ডমিনেট করলো? দেখেন, আমি পুরো ক্রেডিট আসলে পচেটিনোকে দিব। মানে আমি জানি না এমিলি অ্যাগ্রি করবে Of কিনা course, আমার of সঙ্গে, কিন্তু পচেটিনো এমিলি যেটা বলছিলেন যে ট্রানজিশনাল প্লে, যেটা আপনি দেখেন ম্যাচ ইউএসএ উনি যে ক্রিটিসিজমটা সহ্য করছিলেন পুরো কোয়ালিফিকেশনে, সেটা ওভারকাম করে ফেলেছেন। উনার দুইটা ট্রানজিশনালের জন্য 2 ফুল ব্যাক এবং সামনের 2 উইঙ্গার দরকার ছিল। পুলিসিচ ডেফিনেটলি সেই কাজটা করতে পারছেন, এবং তাদের যে পেছনে ফুল ব্যাক আছে ফুল স্পিডে, এবং আপনি যেটা বলছিলেন যে প্যারাগুয়ের আমরা যেটা এখন টার্ম আছে হারাম বলটাকে দে কুড ব্রেক, এবং দ্য ফুল ক্রেডিট গোজ টু পচেটিনো। এবং পচেটিনোর কারণে আমরা এখন ইউএসএ, আপনি একটা শব্দ ইউজ করেছেন ডার্ক হর্স হতে পারে। আমি কোনোভাবে ফেলে দিতে পারি না। কানাডা আসলে খুব বেশি দূর যাবে বলে আমার মনে হয়। এই গ্রুপ থেকে যদি তারা বেরোতে পারে, এই গ্রুপে সুইজারল্যান্ড আছে, টার্কি আছে, না কাতার আছে, কাতারকে হয়তো হারাতে পারবে, কিন্তু বসনিয়া এবং সুইজারল্যান্ডকে টপকে তারা 32-তে যাবে আমি এমনটা এক্সপেক্ট করছি না। বাট ইউএসএ যদি তাদের এই খেলার স্টাইলটা ধরে রাখতে পারে এবং সিস্টেম প্লে, যেটা আমি বারবার বলছি, আমরা এই বিশ্বকাপে আসলে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখার সম্ভাবনা খুব কম। হ্যাঁ, সুপারস্টারদের কাছ থেকে আমরা সেটাই এক্সপেক্ট করি, কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল, উসমান ডেম্বেলে, হুলিয়ান আলভারেজ। তারা একটা প্লেয়ার, আমি ওলিসের কাছ থেকেও খুব ব্রিলিয়ান্ট ওলিসের কথা আমি বলছিলাম, কিন্তু একটা দলে হয়তো 3 জন স্টার প্লেয়ার নাও থাকতে পারে, স্পেশালি যেখানে কিলিয়ান এমবাপ্পে খেলছেন। উনি অন্য কাউকে স্টার হতে দিবেন কিনা সেটাও একটা বিষয়। নিয়ম ওইটাই যে স্টারের জন্ম ওইভাবেই হয় যে আরেকজন স্টারকে আসলে পিছে ফেলে তারপরে সব সময় হয়তো না। আর কিলিয়ান এমবাপ্পে এখনো অত বড় স্টার হননি ডিয়েগো ম্যারাডোনা বা পেলের মতো যে উনি একাই সব আলো নেবেন। ডেম্বেলে কিন্তু রুবায়েত ভাই 2022 ওয়ার্ল্ড কাপ এক ম্যাচে 3 গোল ফাইনালে, বয়স কত ছিল? মেবি 22, মানে 22 বছর বয়সে দুটো ওয়ার্ল্ড কাপ জেতার মতো প্লেয়ার তিনি হয়ে যাইতে পারতেন। 3 গোল না 4 গোল, 4 গোল, হ্যাঁ পেনাল্টি তো একটা করছে অফ কোর্স এবং ইম্পর্টেন্ট শুট। হ্যাঁ, আমি ওইটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। अगेन আমি কিলিয়ান এমবাপ্পের থেকে কোনো ধরনের ক্রেডিট নিয়ে নিচ্ছি না, আমি তাকে, হি ইজ আ গ্রেট প্লেয়ার, প্রবাবলি এখন ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট প্লেয়ার। আমি এখন মনে করি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার উসমান ডেম্বেলে, হি ডিজার্ভস অল দ্য ক্রেডিট। হ্যাঁ, আমরা পিএসজি তে খেলে আমরা একটা ফার্মার্স লিগ বলে ওকে কোনো ক্রেডিট দিতে চাই ভাই, পরপর 2টা চ্যাম্পিয়ন্স। এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট। সো যখন ওয়ার্ল্ড কাপটা দেখেন, ওয়ার্ল্ড কাপটা গতবার আর্জেন্টিনা এবং ফ্রান্স কিংবা অন্যান্য যে দলগুলো একটু উপরের দিকে গিয়েছিল, হ্যাঁ ইংল্যান্ড, ওদের ফর্মটা দেখেন আপনি। ওয়ার্ল্ড কাপ ইজ অল অ্যাবাউট ফর্ম প্লেয়ার্স, ইনফর্ম প্লেয়ার্স। ডেম্বেলে এবং ওলিসের এখন ফ্রান্সের মেইন ম্যান হওয়ার সময় চলে এসেছে। ডেম্বেলে অফকোর্স টালিজমান টিমের, বাট আপনি যদি এখন লিওনেল মেসির কাছ থেকে এক্সপেক্ট করেন যে প্রতি ম্যাচ তিনি গোল করে জেতাবেন, হ্যাঁ উনি ম্যাচ বের করে দিবেন আপনাকে, ডিফিকাল্ট সিচুয়েশন সলভ করবেন,
ম্যাচে গোল কিন্তু আলভারেজ আর লাউটারোকে করতে হবে। রাইট, ফ্রান্সেও ডেম্বেলে হ্যাজ টু হ্যাভ দ্যাট রোল, ওই রোলটা ওর নিতে হবে। প্রবলেম সলভার, দলের লিডার। এখন দলের লিডার কিন্তু নিজের দিকে সবকিছু রাখলে হবে না, তাকে সবকিছু সমানভাবে ডিস্ট্রিবিউট করতে হবে। দায়িত্ব, এমবাপের নিজের 10 খেলতে হবে, উসমান ডেম্বেলেকে খেলাতে হবে, মাইকেল ওলিসেকে খেলাতে হবে। ফ্রান্সের বেস্ট অ্যাটাকটা নিয়ে ওরা এবার ওয়ার্ল্ড কাপে আসছে। না শুধু বেস্ট অ্যাটাক না, এটা মনে হয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেস্ট অ্যাটাক। আপনি এই তিনজনকে বাদ দেন, আপনি বাকি যে তিনজন বসে থাকবেন বেঞ্চে, এর মধ্যে দেশজিরি দুয়ে, তার মধ্যে আছে হচ্ছে আপনার বারকোলা এবং হচ্ছে ওই থুরাম। হ্যাঁ, থুরাম কলমনিকে এবার নেই না, কিন্তু দেখেন 6 জনকে তো খেলাতে পারবে মানে না। আমি বললাম যে একটা সেটআপ যদি আপনি বাদ দিয়ে দেন, সেকেন্ড সেটআপও যদি না মানে তাও পৃথিবীর অন্যতম সেরা সেটআপ। না, কিন্তু বেসিক্যালি অ্যাটাকিং এর দিক থেকে বেসিক্যালি ওয়ার্ল্ড কাপ উইন করতে হলে আপনার রিজার্ভ বেঞ্চ যথেষ্ট স্ট্রং থাকতে হবে, যেটা ফ্রান্সের আছে। সেটা আছে, কিন্তু ফ্রান্সের একটাই অ্যাকিলিস হিল, সেটা হচ্ছে মিডফিল্ড। ওদের ক্রিয়েটিভ মিডফিল্ডার নাই, মানে আদিও রাবিওর উপরে কতখানি ডিপেন্ড করা যায় আমি জানি না। এই বয়স্ক, সো ওদের সেই ক্রিয়েটিভ ম্যাজিকটা যেটা আন্টোয়ান গ্রিজমান, শেরকি আমার কাছে মনে হয় যে রুয়েত ভাই না, আমি এনগোলো কান্তের জায়গায় এমেরি আই থিংক ওয়েল ফিটেড। এমেরি দুর্দান্ত করেছে এমেরি পিএসজির হয়ে, বাট যেটা নাই আসলে এই দলটা, আমি অলওয়েজ বলতেছি, মানে প্রতিদিন আলোচনায় বলি যে তাদের একটা 2018-তে যেই মানুষটার কারণে ওয়ার্ল্ড কাপ জিতেছিল তার নাম পল পগবা, এরকম একটা মিডফিল্ড জেনারেল লাগে ওয়ার্ল্ড কাপ জেতার জন্য। 2022-এ গ্রিজমান যে কাজটা করেছেন একটু নিচে নেমে, আন্তোয়ান গ্রিজমান একটু নিচের দিক থেকে বল নিচে নেমে খেলেছিলেন, প্লে মেকারের রোলটা, ওই রোলটার খুব বড় একটা ঘাটতি আছে। এবং আমি বারবার আসলে এই কথাটা বিভিন্ন জায়গায় বলছি যে এখনকার ওয়ার্ল্ড কাপটা যে দলের সিস্টেম ডেভেলপড বেটার, আপনি যে দল সিস্টেম প্লে খেলে রাদার দ্যান ডিপেন্ডিং অন দেয়ার ইন্ডিভিজুয়াল স্টারস অ্যান্ড ব্রিলিয়েন্স, ওদের জেতার সম্ভাবনা বেশি। রাইট, তাহলে তো আজকে বড় ম্যাচ। না, আমি এখানে মাহাদি যদি আমাকে একটু অনুমতি দাও, আমি একটু অ্যাড করতে চাই রুবায়াত ভাইয়ের সাথে, যেটা হলো যদি ইউএস এর ম্যাচটাতে আরেকটা জিনিস আমার খুব মানে পজিটিভ লেগেছে, সেটা হলো যে এই 2026-এ এসের ফুটবলে হ্যাঁ কিছু পরিবর্তন কিন্তু আমরা দেখছি ট্যাকটিক্যাল ফুটবলে। লাইক আমরা একটা সময় দেখতাম এবং আমাদের কোচরাও শিখাইতো যে যখন 4 জন ব্যাক থাকবে, হ্যাঁ 4 জন ব্যাক থাকবে, লাইক রাইট ফুল ব্যাক যখন ওভারল্যাপে যাবে, 2 সেন্টার ব্যাকের সাথে লেফট ফুল ব্যাক এসে ডিফেন্সের সিকিউরিটি দিবে 3 জন। বাট এখন যেটা হয়, এখন মডার্ন ফুটবল এটা বলতো না, এখনকার ট্যাকটিক্যাল ফুটবলে যেটা কোচেরা বেশি করে, যে অপোনেন্টকে রিড করে যদি প্লেয়ার পার্টিসিপেশন যদি অ্যাটাকিং থার্ডে বেশি করানো যায়, তখন যেটা হয় যে সামহাও কেউ গোল মিস করলে আরেকজন কিন্তু রেডি থাকে গোল করার জন্য। যেটা আজকে ইউএসএ তো আমার বেশ ভালো লেগেছে, 75 যেটা করেছে তাদের 2 ফুল ব্যাক। হ্যাঁ, আমরা ডেস্ট সম্পর্কে সবাই জানি, বার্সেলোনা একসময় মানে সে তাকে মানে এত ইমার্জিং প্লেয়ার ছিল, তাকে বার্সেলোনা কিনে নিয়েছিল। সো ডেস্টের যেটা ছিল লেফট ফুল ব্যাক থেকে রবিনসন, দে আর মানে প্লেইং এক্সাইটিং ফুটবল। হ্যাঁ, ওরা আমার কাছে মনে হয়েছে যে অপোনেন্ট হাফে যে ফ্রি হাফ স্পেসগুলি সেগুলি এতভাবে সুন্দরভাবে কভার করেছে, যার কারণে দেখা গিয়েছে যে প্যারাগুয়ে যখনই বল বিল্ড আপ করার চেষ্টা করেছে ডিফেন্স টু মিডফিল্ড, সাথে সাথে কাউন্টার প্রেস করে ওখান থেকেই কিন্তু আবার তারা ওখান থেকে বল রিগেইন করে ওখান থেকে আবার ম্যাচটাকে রিবিল্ড করেছে। এবং যেটা হচ্ছে 2 সেন্টার ব্যাকরে তারা সিকিউরিটি রেখে তারা কিন্তু ওই 7-8 জন প্লেয়ার অলওয়েজ রোটেশন। সো এই সিস্টেম অফ প্লেটা আমার কাছে এত সুন্দর লেগেছে, যেটা এই সময় খুবই জরুরি। কারণ অপোনেন্ট প্রত্যেকটা দলই কিন্তু কি করে, ডিফেন্ডিং ট্রানজিশনে তারা সবসময় সিকিউরিটি রাখার চেষ্টা করে, বাট সেইটা ব্রেক করা ইজ ভেরি ডিফিকাল্ট, যেটা আজকে 75 করেছে। 4 গোল প্যারাগুয়ের মতো দলকে দেয়া ইটস নট ইজি। এক্স্যাক্টলি, আমার কাছে মনে হয়েছে যে 75 রুবায়েত ভাই এই সিস্টেম উনি অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে ভাঙবেন। যখন আল্ট্রা ডিফেন্সিভ প্যারাগুয়ের খুবই কি বলি আমরা এটাকে, খুবই জমাট রক্ষণকে ভাঙার জন্য যেই রোটেশনটা আসলে 8 জনের একটা রোটেশন দরকার ছিল, সেটাই তিনি সার্কুলেট করেছেন। এবং নালে এই রক্ষণ ভাঙা তো ইজিও না, যেহেতু ইউএস যে টিম আছে এই টিমে মানে খুব শার্প শুটার, 40 গজ 30 গজ দূর থেকে লং রেঞ্জে গোল করে ফেলবেন। ইভেন তাদের যে ট্যালেন্টেড ফুটবলার আছেন, ইভেন ম্যাকেইনি তাদের সেন্ট্রাল মিডফিল্ডার যেখানে জুভেন্টাসে খেলে, এবং রিচার্ডস, দে আর ডুইং মানে এক্সেলেন্ট জব। ইভেন্চুয়ালি একটা ডিফেন্ডিং ট্রানজিশনে তাদের ব্লক যে মিডফিল্ড থেকে যে ব্লকটা করে, পিছনে যে ডিফেন্ডারদের উপরে যে প্রেসার পাবে সেটাও কিন্তু ওখান থেকে কমিয়ে দিয়েছে, তারা অনেকটাই কমিয়ে দিয়েছে। হোপফুলি যেটা আমরা আলোচনা করছি যে এই ইউএসএ এই প্যাটার্নে ফুটবল খেললে যে ডার্ক হর্স আমরা যেটা বলি বা যে আন্ডারডগ টিম বলি, দেখা যাবে যে লাস্ট ওয়ার্ল্ড কাপে মরক্কো যেটা করেছে কোয়ার্টার সেমিও যেতে পারে। এই এক্স্যাক্টলি মরক্কোর কথা যখন তুলেই দিল জাহিদ হাসান এমিলি, রুবায়েত ভাই আজকে ব্রাজিল মরক্কো, এবং বলা হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপের শুরুতে একটা একদম মানে হাই ভোল্টেজ একটা ম্যাচ এবং বড় ম্যাচ।
মরক্কোকে হাইলি রেট করা হয় এবং ব্রাজিল এই বছর ওয়ার্ল্ড কাপ খেলতে এসছে, খুব একটা এক্সপেকটেশন অনেকেই করছে না, বাট এই দলটার সবচেয়ে বড় সাইনবোর্ড হচ্ছে তার ডাগ আউটে কার্লো আনচেলত্তির মতন একটা মাস্টার ট্যাকটিশিয়ান বসে থাকবেন। তিনি মানে ইউরোপিয়ান ফুটবলকে মানে ভেজে খেয়েছেন একাই। সো কেমন হবে এই ম্যাচ ব্রাজিল মরক্কো? মাহাদি, ফার্স্ট অফ অল আমি একটু ডিসঅ্যাগ্রি করি। ব্রাজিলের সব থেকে বড় সাইনবোর্ড কার্লো আনচেলত্তি না, ওদের ইয়েলো জার্সিটা। ওকে, যখনই কোনো প্রতিপক্ষ ইয়েলো জার্সি দেখো, ওখানে যদি আমি থাকি ডাগ আউটে হ্যাঁ। বা এমিলি ভাইও থাকেন, কোনো প্রতিপক্ষ তাদেরকে হালকাভাবে নেবে না। এবং টু বি কোয়াইট অনেস্ট, বিশ্বকাপ আজকে থেকে শুরু হচ্ছে। ব্রাজিল যেদিন নামবে ওদিন থেকে বিশ্বকাপ শুরু হবে। আপনি জানেন যে আমি কত ডাইহার্ড আর্জেন্টাইন ফ্যান, আই নো, কিন্তু ব্রাজিলকে এই রেসপেক্ট আমার দিতেই হবে। ওদের ছাড়া বিশ্বকাপ আপনি অ্যারেঞ্জ করতে পারবেন না, হবেও না। পৃথিবীর একমাত্র দল সব বিশ্বকাপ খেলেছে, সেটা স্ট্যাটিস্টিক্স আলাদা। রাইট। ব্রাজিলকে আপনি ফুটবলের একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে, ওখানে ব্রাজিল নাই, এটা তো ভাবাই যায় দরকার নাই ভাবার। এটা কি সিচুয়েশন ভাববো না আমরা। ব্রাজিল ওয়ার্ল্ড কাপে ভালো শুরু করবে, জিতে শুরু করবে। মরক্কো, আপনি বলছিলেন মরক্কো, আমার যেটা মনে হয় গত ওয়ার্ল্ড কাপের দল থেকে এবারের দলটাতে দুটো সমস্যা। একটা হচ্ছে নতুন এক্সাইটিং নতুন ট্যালেন্ট কিন্তু নাই। বার্সেলোনার ওই ছেলেটা আছে, ইয়াং একটা ছেলে, কিন্তু আমি খুব বেশি ওকে ইউরোপিয়ান ফুটবল যারা দেখেন তাদের দেখার সুযোগ হয় নাই। এক, দুই নাম্বার, রেগরেগিত কিন্তু নাই। ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড কাপের মাত্র 3 মাস আগে তিনি রিজাইন করেছেন। জিয়াসকে, হাকিম জিয়াস এবার নাই, হাকিম জিয়াসও নাই। সো এই 3 মাসে নতুন একজন কোচ, এত পুরানো একটা কোচ যিনি তার নিজের স্টাইলে খেলাতেন, একটা কোচিং স্টাফ, একটা কালচার তৈরি করেছেন এবং মরক্কোর বলা যায় একটা রূপকথা তৈরি করে টপ 4 টিমের মধ্যে নিয়ে গেছেন। বিশ্বের সেরা 4টা দলের একটা ছিল মরক্কো, যেটা অবিশ্বাস্য। ওই হাইপটুকুর প্রেশার তারা কতটুকু নিতে পারবে সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে। আশরাফ হাকিমি একটা অত্যন্ত ব্যস্ত সিজন কাটিয়ে এসেছেন, মানে এত প্লেইং টাইম তার ছিল, আমি জানি না এবং ফ্যাটিক থাকবে। দেখেন, আপনি মেক্সিকোর ম্যাচটা দেখেন, আজকে প্যারাগুয়ের ম্যাচটা দেখেন, ইনফ্যাক্ট কানাডা ম্যাচটা তো আমি বলতে পারি গতবারের ওয়ার্ল্ড কাপটা থেকে এবার ওয়ার্ল্ড কাপের একটা বড় সমস্যা হচ্ছে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে কখন। কাতার ওয়ার্ল্ড কাপে আমরা সবগুলো প্লেয়ারকে তাদের পিক ফর্মে পেয়েছিলাম, কারণ সিজনের মাঝখানে হয়েছিল। এখন সিজন শেষ, এমন কোন দল নাই ওয়ার্ল্ড কাপে 48টার মধ্যে যার কোনো ইনজুরি নাই, নিগলস এইটা সেটা, কারণ সবাই সিজন শেষ করে এটা রিকভারি টাইম চলে। হাকিমি 6টা টুর্নামেন্ট খেলেছে, রাইট, লোকাল এবং ইউরোপিয়ান মিলিয়ে, এবং মরক্কোর সাথে তিনি আফকন খেলেছেন। দলের সব থেকে বড় স্টার, ক্যাপ্টেন, তার উপরে দলের, কিন্তু তিনি কতটুকু ফুল রিদমে থাকবেন। স্পেশালি মরক্কোর জন্য এটা আসলে একটু কঠিন হয়ে গেছে যে প্রথম পরীক্ষাটাই ব্রাজিল। ওদের যেরকম আপনি পচেটিনোর কথা আমরা বলছিলাম, পচেটিনো কিন্তু গ্রুপে টার্কিকে পাবে, অস্ট্রেলিয়াকে পাবে, ও একটু ঘুরিয়ে ফিরে দেখতে পারবে, নকআউট থেকে আর চেঞ্জ করবে না, বা বেস্ট 11টা ওর মধ্যে বাছাই হয়ে যাবে। মরক্কোর আজকে সেই সুযোগটা নাই, আজকেই ওদের বেস্ট 11টা খেলায় ফেলতে হবে। ব্রাজিলের কাছে যদি বড় ব্যবধানে হারে বা 2-1 গোল খেয়ে হজম করে ফেলে, পরে ম্যাচগুলোতে হিসাব উল্টাপাল্টা হয়ে যাবে। রাইট। সো ব্রাজিলের থেকে মরক্কোর উপরে চাপ অনেক বেশি। হ্যাঁ, ব্রাজিলের উপরে চাপটা কি? ব্রাজিলের উপর চাপ হচ্ছে কার্লো আনচেলত্তি, ব্রাজিল একটা লেজেন্ডারি নেম, ব্রাজিল একটা আইকনিক টিম, দুটোর কম্বিনেশন কেমন হয়, প্রথমবার ওয়ার্ল্ড কাপে আসছে, আনচেলত্তি এতদিন পর ওয়ার্ল্ড কাপে কোনো টিমের দায়িত্বে আছেন, সব মিলিয়ে কিন্তু ব্রাজিল ইজ ব্রাজিল। রুবায়েত ভাই, এই কথাটা আমি একটু এমিলিকে বলি যে এমিলি, এটা বলা হয়, একটা প্রচলিত কথা আছে ব্রাজিলে যে ব্রাজিলের প্রেসিডেন্ট অত চাপ নেন না, ব্রাজিলের ড্রেসিং রুমে থাকা ফুটবলাররা যত চাপ নেন। এবং আলিসন বেকার কথা বলছিলেন, তিনি এই সেম জিনিস বলেছেন। মরক্কো অলওয়েজ, আমরা বলি অ্যাটলাস লায়ন, যে কোনো অঘটন ঘটিয়ে দেওয়ার জন্য দে আর কেপেবল ইনাফ। বাট রুবায়েত ভাই যেটা বলেছে যে মরক্কো আবার 4 বছর আগে যে পিক ফর্মে ছিল, মানে যেভাবে ডার্ক হাউস হিসেবে উপরে চলে এসেছিল, এবার আবার অনেকটা এক্সপোজড। এই টিমটাকে নিয়ে আসলে যথেষ্ট কাটাছেঁড়া হয়েছে, এই টিমটাকে দেখে নিয়েছে এবং এখানে প্রচুর ম্যাচ টাইম পাওয়া প্লেয়াররা আছে যারা কিনা অনেক ইউরোপিয়ান ফুটবলে লম্বা সিজন খেলেছে। কি মনে হয়, আমি একটু জানতে চাই যে কার্লো আনচেলত্তি আসলে তার দলটাকে এই ম্যাচে কেমন সাজাইতে পারে, বা তার টেকনিক্যাল ইস্যুসগুলো কি হইতে পারে? না, মেন ব্যাপার হলো যে ব্রাজিল তো আসলে এই প্রথম তারা বাইরের কোনো কোচ, তারা প্রথম ইতিহাসে মানে তারা মানে কোনো ফরেন কোচ নিয়োগ দিয়েছে। হ্যাঁ, সো এটা তো আসলে একটা অবিশ্বাস্য ব্যাপার, বিকজ লাস্ট 2002 তো তারা চ্যাম্পিয়ন হলো। হ্যাঁ, ব্রাজিল, রাইট, 2002।
তারপর থেকে তো আসলে তারা ওয়ার্ল্ড কাপে আর ভালো কিছু করে না, 2 দেখাতে যোগ পারে- হচ্ছে আর কি। হ্যাঁ, সো 2 যোগ হচ্ছে। সো মেইন ফ্যাক্ট হলো যে দলটার আসলে স্ট্রেংথ কোথায়, দশটার দুর্বলতা কোথায়, এইগুলি তো অবশ্যই টেকটিক্যাল ইস্যুগুলি কিন্তু সামনের দিকে আসবে। স্পেশালি যদি দেখেন ওয়েসলি ইনজুরিতে পড়ার পরে বড় কনসিডারেশনের জায়গা হলো যে ফুলব্যাক এসে কাদেরকে খেলাবে। হ্যাঁ, সো এই মুহূর্তে তার অপশন আছে ড্যানিলো এবং স্যান্ড্রো, লেফট ব্যাক এবং রাইট ফুলব্যাক। হ্যাঁ, তো বোথ আর ভেরি ডিফেন্সিভ, যেই কারণে মনে হয় বোথ আর ভেরি ডিফেন্সিভ। এবং আমি কিন্তু একটু আগে মাহাদি তোমাকে বলেছিলাম যেটা হলো যে এখন ফুলব্যাকদের কিন্তু অনেক কাজ। হ্যাঁ, তার ওভারল্যাপ করবে না পুরো টাইম ডিফেন্সিভ থাকবে। ডিফেন্সেই থাকবে। আমরা সবসময় একটা শুনতাম, আমাদের কোচে বলতো যে রাইট ব্যাকের যারা রাইট ফুলব্যাক থাকবে তাদের 70% ওভারল্যাপ, 30% ডিফেন্স। নিচে ডিপেন্ডস অন কোয়ালিটি। সবাই কিন্তু ওভারল্যাপ করার কোয়ালিটি থাকে না। একটা সময় ব্রাজিল দলে দেখো কারা ফুলব্যাক খেলতো। হ্যাঁ, মার্সেলো, কাফু, রবার্তো কার্লোস, তারপর হলো মার্সেলো, দানি আলভেস, মাইকন। মাইকনের জন্য দানি আলভেসকে বসে থাকতে হতো। রাইট। সো এখন তাদের ফুলব্যাকে কোনো প্লেয়ার নেই। হ্যাঁ, এবং যারা আছে তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের সাথে কিন্তু ওরা কোনোভাবেই অ্যাডজাস্টেবল না। তো এইটা হলো কিন্তু কার্লোর জন্য বড় একটা ফ্যাক্ট। সো এইটা আসলে সে কিভাবে মেকআপ করবে, এটা মেকআপ করবে ডিফেন্ডিং ট্রানজিশনে তারা যদি মিডফিল্ড থেকে পুরোপুরি প্রোটেক্ট করতে পারে। যেই কারণে কিন্তু এই যে ম্যানচেস্টার ইউনাইটেডের যে ছেলেটা আসবে না, এডারসনকে নিয়েছে ইনজুরি তোমার ফুলব্যাক হিসেবে, লেফট ফুলব্যাক হিসেবে খেলতে পারে। ভার্সেটাইল। সো মেইন ফ্যাক্ট হবে, আমি কার্লোর যে পয়েন্ট আমি জানি যে সে কোন দিক থেকে আসলে বিবেচনা করে এডারসনকে নিয়েছে, এবং তার মেইন স্ট্রং জায়গা হলো সে মিডফিল্ড থেকে প্রোটেক্ট করবে, ডিফেন্সের উপর যাতে কোনোভাবে প্রেসার ডাবল পিভট খেলাবে। হ্যাঁ, খেলাতে পারে এবং খেলাতে হবে কিছু কিছু ম্যাচে। কারণ তুমি যখন রাউন্ড অফ 16 বা কোয়ার্টার ফাইনালের দিকে যখন যাবা তখন কিন্তু তোমার এর বাইরে কোনো অপশন নাই। কারণ এরপরে কিন্তু তোমার ফ্রান্সকে তোমার ফেস করতে হবে। লাইক তোমার যদি ইংল্যান্ডকে ফেস করতে হয়, তাদের উইং স্ট্রাইকার কারা, তাদেরকে তুমি কিভাবে হ্যান্ডেল করবা, তোমার উইং ব্যাগে কারা আছে, ডাবল ডিফেন্ডিং করতে হবে তখন একজন উইং ব্যাকে, লাইক অলিসি যদি খেলে, কিলিয়ান এমবাপ্পে খেলে, তুমি ওইগুলিকে কিভাবে হ্যান্ডেল করবে, এত পেস কেমনে সামলাবে? এটা তো পরের দিকে ব্যাপার। শুরুর দিকে তো এই মরক্কোকেই হ্যান্ডেল কিভাবে কিভাবে সামলানো কঠিন। সো মেইন ফ্যাক্ট হলো যে ব্রাজিলের আবার পজিটিভ দিকও আছে, এটা তো নেগেটিভ বললাম। ব্রাজিলের কিন্তু ফ্রন্ট লাইনে প্লেয়াররা যদি পারফর্ম করে ফেলে এটা কিন্তু আনবিলিভেবল হবে। এই মুহূর্তে বিশ্বের সেরা চারজন ম্যাচ উইনিং প্লেয়ার আছে কিন্তু ব্রাজিল দলে। রাফিনিয়া, ভিনিসিয়াস, ইগোর থিয়াগো বা কোনা, যেই খেলুক না কেন, এবং নেইমারকে যদি আমরা সেকেন্ড রাউন্ড থেকে ফুল ফিট পাই তাহলে তো এক্সট্রাঅর্ডিনারি কিছু হবে। এবং সবথেকে বড় ব্যাপার হলো তাদের দুজন সেন্টার ব্যাক আছে ওয়ার্ল্ড ক্লাস, যারা কিনা মার্কিনিয়াস এবং গ্যাব্রিয়েল। সো এরা যদি পারফর্ম করে ফেলে এই ব্রাজিল দলটা, ভাইয়া যেটা বলো যে ব্রাজিল দলের যে শার্ট পরে তারা যখন নামবে তারা ডেফিনেটলি এই ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য গিয়েছে। এবং তাদের যেটা বললাম, আমি একটু রুবায়েত বাসাদি ডিফেন্ড করি, জার্সি তো আসি, কার্লো আনচেলত্তি, দ্যাট ম্যান, হি নো হাউ উইন দ্য ওয়ার্ল্ড কাপ, হাউ গো ইন দ্য টপ ক্লাস পারফরমেন্স। সো এইটা তোমাকে কিন্তু চিন্তা করতেই হবে, বিকজ কার্লো অলরেডি দলটাকে যেভাবে অ্যাডাপ্ট করে ফেলেছে এবং লাস্ট 2টা ম্যাচে তারা যেভাবে পারফর্ম করেছে, হ্যাঁ, খেলাতে কিন্তু একটা নতুন পরিবর্তন এসেছে। স্পেশালি ক্যাসিমিরো এবং গেমেরেস যে কাজগুলি করে, পেকোয়েটা যে কাজগুলি করে, হ্যাঁ, সো এর আগে কিন্তু আমি এইভাবে করতে দেখি নাই। হ্যাঁ, সো এইগুলি আমার কাছে মনে হয় যে ডিফেন্ড করবে ব্রাজিল দলকে। রোদ ভাই? অফকোর্স। এবং আমি ব্রাজিলের যে জিনিসটা নিয়ে সব থেকে চিন্তিত ছিলাম যে ওদের আসলে ক্রিয়েটিভ ফোর্স কম, কিন্তু মাঝ মাঠে আনচেলত্তি আসার পরে যেটা হয়েছে যে কাসেমিরো, গিমারেশ, পাকেতা যেই খেলেছেন ওই জায়গাটায় ওয়ার্ক রেট 200% বাড়িয়ে দিয়েছেন। বল রিকভার থেকে শুরু করে গেম ঘুরানো বা ডিফেন্স থেকে অফেন্সে যেটা আমরা বলি ট্রানজিশন, সব কিছুতে তারা অবদান রাখছেন এবং এটা মানে 2-fold বেশি আগের থেকে। মানে এখন আর ওই যে কাসেমিরো শুধুমাত্র ডিফেন্স লাইনটাকে প্রোটেক্ট করবেন সেটা না। রিয়াল মাদ্রিদে যে কাসেমিরোকে আমরা দেখেছিলাম, মডরিচ এবং ক্রুসের সঙ্গে মিলে যে ক্যাসেমিরো, সেই ক্যাসেমিরোকে কিন্তু আমরা পাচ্ছি। ওই ত্রিভুজের একদম নিচের অংশে উনি ছিলেন, মানে জাস্ট রিভার্স ট্রায়াঙ্গেল। এবং এইখানেই আসলে আনচেলত্তির গ্রেটনেস। কেন আমি তাকে আসলে পেপ গার্ডিওলার উপরে রেট করি, এই একটাই কারণে যে কার্লো আনচেলত্তি তার হাতে যে রিসোর্স আছে ওইটা দিয়ে তার সিস্টেম খেলাতে পারবেন। পেপ গার্ডিওলার কিন্তু প্লেয়ার কিনতে হয়, তার লাগে তার সিস্টেম। আমি পেপ গার্ডিওলাকে কোনোভাবে ছোট করছি না, উনি আমার ফেভারিট কোচ, আপনি জানেন আমি বার্সেলোনার কত বড় ফ্যান। সো পেপ গার্ডিওলা ডেফিনেটলি ফুটবল খেলা চেঞ্জ করে দিয়েছেন, কিন্তু ফুটবলিং ব্রেইন, আনচেলত্তির ফুটবলিং ব্রেইন আনপ্যারালাল। এবং আনচেলত্তি আপনি দেখবেন যে রিয়াল মাদ্রিদের, আমি যদি ফিরে যাই 80th মিনিটে 2-1 পিছিয়ে, 2-0 পিছিয়ে রিয়াল মাদ্রিদ, এরকম আপনি এমিলি ভাই অ্যাটলিস্ট 15টা ম্যাচ বলতে পারবো যে ম্যাচটা জিতে গেছে জাস্ট আনচেলত্তির একটা ট্যাকটিক্যাল চেঞ্জের কারণে। সো আমি খুবই হ্যাপি আজকে যে ব্রাজিলের এবং আনচেলত্তির
এই যে সংমিশ্রণটা, এই যে কোলাবোরেশনটা, এটা দেখবো। এবং আমি সারপ্রাইজের জন্য অপেক্ষা করছি যে ভিনিসিয়াসকে আমরা কোন রোলে দেখবো, রাফিনিয়া কি মাঠে ক্রস করবেন কিনা। Right, এই জিনিসটা আমি একটু এমিলির সাথে আলোচনা করি। এমিলি, রাফিনিয়া এবং ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া একটু ভার্সেটাইল, ভিনি তো অলওয়েজ বাইরেই খেলে, লেফট ফ্ল্যাঙ্কে খেলে, তো রাফিনিয়াও বার্সেলোনাতে লেফট ফ্ল্যাঙ্কে বেশি খেলেছে। দুইটা লেফট কি বলে এটা, লেফট উইঙ্গার, এই জিনিসটাকে আসলে সেটটা কেমনে করবে? আচ্ছা, কোনাকে সামনে খেলাবে আমি বুঝতে পারছি যে একদম অ্যাবসলিউট নাম্বার 9 পজিশনে, কিন্তু এটা তো আর ফেনোমেনন সেই রোনালদো না, ইনফ্যাক্ট রবিনিওর কাছাকাছিও না, বাট হি ইজ গুড। এই জায়গাটায় আসলে উইং দুইটাকে কেমনে সেট আপ করাবে, নাকি রাফিনিয়াকে নাম্বার 10 রোলটা দিবে? না, রাফিনিয়া যে প্যাটার্নে বার্সেলোনা স্টার্ট করে সেম ভাবে স্টার্ট করাবে, এবং যেটা হতে পারে রোটেশন করবে, ডেফিনেটলি রোটেশন করবে। এট দ্য সেম টাইম আর একটা ফ্যাক্ট হলো কোনা, হি ইজ অলসো সেম রোটেশন স্ট্রাইকার। হ্যাঁ, ওই নাম্বার 9 ইগোর থিয়াগোর মতো না যে ওইখানে থাকবে, ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে বল আসবে, ওইটা ওইখান থেকে শুধু পজিশন নিয়ে গোল করবে তা না। নো, সো এখানে কিন্তু ভার্সেটাইল হবে, প্রচুর সুইচ করবে, কোনাও কিন্তু সুইচ করবে। সামটাইমস ভার্সিনা নাম্বার ভিনিসিয়াস জুনিয়র, সামটাইমস নাম্বার 9 কোনা অন লেফট ফ্ল্যাঙ্ক, সামটাইমস রাফিন অন রাইট সাইড। সো এই রোটেশনটা কিন্তু অপোনেন্টকে বিশাল একটা ঝামেলা ফেলে দিবে, এবং একটা মিস্ট্রি তৈরি হবে। এবং এই অপশনগুলি যখন কার্লোর কাছে আসে, কার্লো জানে যে প্লেয়ারদের থেকে বেস্ট ফুটবলটা বাইর করার জন্য আসলে কোন সিস্টেমটা আসলে মাঠে অ্যাডাপ্ট করতে হবে। সো আমি বলবো যে যখন আপনার কাছে অপশন থাকবে এবং কার্লো আঞ্চলিতে যখন কোচ থাকবে, তখন অপোনেন্ট কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে কোনো কিছু করেই সেখানে আমার মনে হয় যে তার গেম প্ল্যানটা ধরতে পারবে না। রেজাল্ট কি হইতে পারে এই ম্যাচে? ব্রাজিল জিতবে এই কারণে, কারণ শুরুতে যেটা রুবায়েত বলছে, মরক্কোর এখন একটা ব্যাড ট্রানজিশন যাচ্ছে। লাস্ট যে ফ্রেন্ডলি ম্যাচটা খেলেছে সেখানে আমি তাদের পারফরম্যান্স আমার কাছে গোটা ম্যাচে তারা ডমিনেট করেছে, এটা সত্য কথা, বাট ডিফেন্ডিং এ গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভালনারেবল। লাস্ট ওয়ার্ল্ড কাপে কিছু প্লেয়ার এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করেছে, যেমন যদি আমরাবাতের কথা বলি, হ্যাঁ সুপার পারফর্ম করেছে। হ্যাঁ, হাকিম জিয়াস দুর্দান্ত খেলেছে, আল নাসফেরি যে পর্তুগালের সাথে মানে লেফট ফ্ল্যাঙ্ক থেকে মনে আছে যেটা গোল করলো, এক গোলে জিতলো, যেটা ওই ধরনের প্লেয়ারের কিন্তু অ্যাবসেন্স আছে। সুতরাং ব্রাজিল অবভিয়াসলি ফেভারিট এই ম্যাচে। হোপফুলি আমার কাছে মনে হচ্ছে 2-1 বা 2-0 ম্যাচ ব্রাজিল জিতবে। রুবাত ভাই? ব্রাজিল জিতবে, বড় ব্যবধানে জিতবে, 4-1। আচ্ছা, বিগ স্টেটমেন্ট। আমি চাই ব্রাজিল আসলে এই ওয়ার্ল্ড কাপটা, অনেস্টলি মাহাদি, এবং আমি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু ওই ওয়ার্ল্ড কাপটা এখন পর্যন্ত আমার মন ভরাতে পারেনি। আমেরিকার খেলাও না, আই এম সরি। হ্যাঁ, আজকে আমি চাই ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ মানে খেলা দিয়ে ওয়ার্ল্ড কাপ চাঙ্গা হোক। আচ্ছা, আজকে ব্রাজিল নামছে, আসলে ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে। আমি বিং অ্যান হার্ডকোর আর্জেন্টাইন ফ্যান, আমি চাই ব্রাজিল ওয়ার্ল্ড কাপটাকে কালার করে দেখ। তাদের সেই ক্যানারি ইয়েলো, যেটা বিখ্যাত ক্যানারি ইয়েলো, আজকে আমি চাই 4 গোল 5 গোল 6 গোল যেটাই হোক, খেলাটা ভালো হোক, বাট ব্রাজিল ভালোভাবে জিতবে। আচ্ছা, এখন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে রুবায়েত ভাই 4-1, এমনি 2-1, 2-0 এরকম। রুবায়েত ভাই আসলে অনেক অপটিমিস্টিক এই মুহূর্তে ব্রাজিলকে 4-1 মানে ইউএসএ যে মার্জিনে জিতেছে। মরক্কো মানে তার বেস্ট প্রপার শেপে নাই, তারপরে এই দলটাকে 4 গোল দেওয়াটা আমার কাছে মনে হয় ডিফিকাল্ট। বাট এই কাজ যদি কেউ করতে পারে, এটা ব্রাজিলই করতে পারবে। এক্স্যাক্টলি, এই কাজটা যদি কেউ করতে পারে, কার্লো আনচেলত্তির পক্ষে করা সম্ভব। এবং এমিলি যেটা বলেছে 2-1 or 2-0, মেবি 2-0 আমার ব্যক্তিগত ধারণা 2-0। থ্যাংক ইউ ভেরি মাচ দুজনকে, জাহিদ হাসান, এমিলি এবং রুবায়েত ইফতেখার। এরকম আড্ডা দিয়ে এবার পয়সাও নিয়ে যাই, এটা কিন্তু ভালো লাগে। মানে এটা নিয়ে কথা বলতেই পছন্দ করি, তারপর আবার এটার জন্য আবার পয়সাও পাচ্ছি, খারাপ না কাজটা। আরো এরকম আড্ডা দেই, স্পেশালি মানে এমিলি এবং আপনার সঙ্গে বসে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা ধন্যবাদ রুবায়েত ভাইকে দিতে চাই। রুবায়েত ভাই সবসময় কথা বলা যায় না। রুবায়েত ভাই হোপফুলি এই ওয়ার্ল্ড কাপে মানে আমার সাথে তার হারায় যায় সে মাঝে মাঝে। তার 6 মাস আমাকে একবার ফোন করালো, রুবায়েত ভাই কই, আপনি কই আছেন? তারপর রুবায়েত ভাই বলে, আসি তো, তুই কই? এরকম আমারও মাঝখানে হঠাৎ করে ভাই আপনি কই, কিন্তু সে আমার বাসার পাশেই থাকে। হ্যাঁ, যাই হোক, হোপফুলি ওয়ার্ল্ড কাপ যখন আসে বা এরকম বড় ফুটবল টুর্নামেন্ট, তখন আমাদের আলোচনাগুলো হয় এবং এই হেলদি আলোচনাগুলো থাকুক। ওয়ান্স এগেইন দুজনকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। শেষ করছি গ্রিন ডেন্টাল ইন্স্যুরেন্স মাঠ কাঁপানো বিশ্বকাপ। পরের এপিসোডে আরো ইন ডেপথ অ্যানালাইসিস নিয়ে আমরা থাকবো। ব্রাজিলের ম্যাচ ডেফিনেটলি রুবায়েত ইফতেখার বলেছেন 4-1, এমিলি বলেছেন 2-0 or 2-1, আমি বলছি 2-0। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই ম্যাচে পরিষ্কার ফেভারিট ব্রাজিল। শুরু হচ্ছে, মানে এই ম্যাচ দিয়ে সম্ভবত কালারফুল ওয়ার্ল্ড কাপটা শুরু হচ্ছে। আমরা ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আর ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ মানেই হচ্ছে একটা ঈদ,
ঈদের চেয়েও বেশি কিছু সামটাইমস এই ঈদটা জারি থাকুক আমাদের জীবনে। আল্লাহ হাফেজ।